শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনাম জানাবো। ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের ম্যারাথন বৈঠক। ৭০ অনুচ্ছেদ সংশোধনে মোটা দাগে একমত সবাই। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন। আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন। ফ্যাসিস্ট আমলে নির্যাতিত সবাইকে মামলা করার আহ্বান। ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত। দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে ইসি, আশা আমিরের। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা প্রজ্ঞাপন। হঠাৎ করে বিপ্লবী বাজেট সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। গরিবের উপর কর চাপানোর অভিযোগ এনসিপির। ঈদের ছুটিতে আন্দোলনে বিরতি দিলেন ইশরাক। সরকার ব্যবস্থা না নিলে ভোটারদের সাথে নিয়ে নিজেই শপথ নেয়ার হুঁশিয়ারি। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার রাজধানীর হাটে কুরবানির পশুর যোগান পর্যাপ্ত, এখনো জমেনি বিক্রি কিনে। গতবারের তুলনায় দাম হাঁকা হচ্ছে ঢের বেশি। দাম খুব একটা খারাপ না, মোটামুটি ভালো আর কি। গরু কিনলো এটা 1,55,000। কত আশা করছেন? এটা আশা করছিলাম 1,30,000-1,35,000। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে। কাল শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরব জুড়ে কঠোর নিরাপত্তা। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নজরদারি ড্রোন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে এই সংক্রান্ত বিধান যুক্ত করতে একমত হয়েছে বিএনপি, জামাত সহ অধিকাংশ দল। আলোচনা হলেও ঐক্যমত হয়নি সংসদীয় সব স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নেয়ার প্রস্তাব আর নারী আসনে ভোটের পদ্ধতি কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ নিয়ে। বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। সেখানে বলা আছে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, সংসদে তার আসন শূন্য হবে। দীর্ঘদিন ধরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই ধারা সংশোধনের দাবি রাজনৈতিক মহলে। ঐক্যমত কমিশনও সংবিধান সংশোধনে এই প্রস্তাব করে। মঙ্গলবার ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের দুইটি বিষয় নিয়ে এজেন্ডা রাখা হয়। ২.৫ ঘন্টার আলোচনায় ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐক্যমতে পৌঁছায় বেশিরভাগ দল। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সেটা আমরা উল্লেখ করব, আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে যে আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। অর্থ বিল আস্থা ভোটে সম্মতি জানালেও সংবিধান সংশোধনের বিধান রাখার বিপক্ষে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দল। সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধনী এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থারই তারা বিলোপ সাধন করেছেন। যেমন ৪র্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন ৫ম সংশোধনী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। আপত্তি বিএনপি সহ অধিকাংশ দলের। ঐক্যমত হয়নি দিনের বাকি দুই ইস্যু নিয়েও। নারী আসনের ভোটের পদ্ধতি আর সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে বিভিন্ন দল নানা ধরনের প্রস্তাব দেয়, যা নিয়ে ঈদের পরে আরেক দফা আলোচনা করার সিদ্ধান্ত হয়। এই সংসদীয় কমিটির কার্যকরভাবে কিভাবে মন্ত্রণালয়ের কাজে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে সেটি নিশ্চিত করবার ক্ষেত্রে কি সুপারিশ করা যায় সেটি করবার কথা বলেছি। দিনব্যাপী বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। আমরা জুলাই মাসের মধ্যে
যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে অংশ নেন 30টি রাজনৈতিক দলের সদস্যরা। তারা দেখতে পারবেন যে আমরা কি করছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের অপহরণ ও গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট আমলে সংগঠিত সকল গুম খুন মানবতা বিরোধী অপরাধের বিচার করতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদের অভিযোগের তদন্ত হবে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এই ঘটনার 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর প্রায় 9 বছর ভারতেই অবস্থান করতে হয় তাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর 11 আগস্ট দেশে ফেরেন তিনি। দেশে ফেরার প্রায় 9 মাস পর মঙ্গলবার সকালে নিজের অপহরণ ও গুম হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন সালাউদ্দিন আহমদ, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, বেনজির আহমেদ সহ 7 জনকে আসামি করেছেন তিনি। যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা, আমাদের প্রতিশ্রুতি তো বটেই। এগুলো কন্টিনিউ করতে হবে। সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে, এইটুকু। পরে চিফ প্রসিকিউটর বলেন, এই অভিযোগ পাঠানো হবে তদন্তের জন্য। যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে, কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। এদিন শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের চূড়ান্ত শুনানি আগামী 19 জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে 6 জন হত্যার ঘটনায় পলাতক 4 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনিল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, তবে কোনোভাবেই এপ্রিল পার হওয়া ঠিক হবে না। সংবাদ সম্মেলনে এমন অভিমত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি আপিল বিভাগের সর্বসম্মত রায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে হোটেল শেরাটন ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সকল ষড়যন্ত্র বানচাল করে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাত নিবন্ধন ফিরে পেয়েছে, তাই নির্বাচন কমিশনও তাদের প্রতীক ফিরিয়ে দেবেন বলে আশা করেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকবো না। নির্বাচন ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিতে চায় না তারা, তবে ভোট দিতে কোনোভাবেই এপ্রিল পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই, তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষাই কোনো ছাড় নয় উল্লেখ করে জামাত আমির বলেন, প্রতিবেশীদের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল। প্রতিবেশীদের সাথে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাচ্ছেন বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জবাবে 30 জুন 2026-এর মধ্যে ভোট, সরকারের এই অবস্থানে পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের অব্যাহত পুশ ইন বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলছেন, প্রয়োজনে নিয়ে কনসিউলার ডায়ালগ হবে দেশটির সাথে।
রাজনীতির আলোচনায় প্রধান ইস্যু নির্বাচন কবে। বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে, আর সরকার আগের অবস্থানেই 30 জুনের মধ্যেই সম্পন্ন হবে ভোট। আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সময়সীমা নির্বাচন নিয়ে উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্রগুলো সরকারের সাথে কথা বলেন কিনা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি। আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি, সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। এরই মধ্যে রোহিঙ্গা ও ভারতীয় সহ প্রায় 2000 মানুষকে জোর করে ঠেলে পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এজন্য দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠালেও কাজের কাজ কিছু হয়নি। পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। কনসুলেট ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই। বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা নিয়ে শুরুতে বেশ সরব ছিল অন্তর্বর্তী সরকার। শক্ত প্রতিবাদের পাশাপাশি ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রণালয় নীরব কেন জানতে চান সাংবাদিকরা। এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না, আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শুরু হয়েছে শেখ হাসিনার বিচার কাজ। 23 ডিসেম্বর তাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 মাসেও তার জবাব পায়নি ঢাকা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছে সরকার। তবে দাবি প্রবল হলে বাতিলের বিষয়টিও বিবেচনা করবে সরকার। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন, প্রশ্ন তোলেন অর্থনীতি আইসিইউতে ছিল আর প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সংকটের মধ্যে আমরা দায়িত্ব না নিলে কি হতো জানান। প্রবৃদ্ধির পথে না ছুটে জীবনযাত্রার মান উন্নয়নেই জোর দিয়েছে এবারের বাজেট। রেওয়াজ অনুযায়ী বাজেট উপস্থাপনের পরদিন বাজেট উত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা 3টায় হাজির অর্থ উপদেষ্টা। আপনি সর্বত্রই বলেছেন যে মূল্যস্ফীতি কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন তিনি। স্বীকার করেন এটি ভালো উদ্যোগ নয়। কালো টাকা না, আমরা যেটা অপ্রদর্শিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করার। অর্থ উপদেষ্টা বলেন, গতানুগতিক প্রবৃদ্ধির লক্ষ্য থেকে বের হয়ে জীবনযাত্রার মান সহজ করতেই এবারের বাজেট বিবেচনা নেওয়া হয়েছে সামনে কঠিন সময়। এতদিন খালি প্রবৃদ্ধি 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 অনেক রকম ন্যারেটিভ শুনেছেন, গ্রোথ হচ্ছে অনেক বেশি, কিন্তু গ্রোথের সুফলটা কে পেয়েছে? এইটার থেকে আমরা বেরিয়ে এসে প্রবৃদ্ধি দরকার আছে, কিন্তু আমরা চাচ্ছি যে মানুষের জীবনযাত্রার মান যেন হয়। অর্থ উপদেষ্টা জানান, 3 বছরের লক্ষ্য ধরে প্রণয়ন করা হয়েছে বাজেট। হঠাৎ করে এসে বিপ্লবী বাজেট দেয়া যাবে না। প্রশ্ন ছিল বাজেটের সবচেয়ে দুর্বল দিক কি? 3 বছরের ব্যাপার আছে, 2025-26, 24-25, 25-26, 27। এটা একটা কন্টিনিউটি। অনেকে বলে যে তোমরা তো আগের পদাঙ্ক অনুসরণ করেছো, আগের ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক। আমরা যে সময় চট করে একবার ডিপার্চার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, এটা সম্ভব না। বলছে আর একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম। নিজেদের প্রতি সহানুভূতিশীল হবার আহ্বান জানিয়ে সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিম্প্যাথেটিক হয়ে কাজ করবেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা যাচাইয়ে উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন উপদেষ্টা এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, অধ্যাদেশটির কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। আন্দোলনরত কর্মচারী নেতাদের স্মারকলিপি গ্রহণের পর ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন। অন্যদিকে কর্মচারী নেতারা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নিবর্তনমূলক সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে 11 দিন ধরে আন্দোলনে কর্মচারী ঐক্য ফোরাম এর অংশ হিসেবে মঙ্গলবার সচিবালয়ে মিছিল সমাবেশ করেছেন তারা। আবারও তুলে ধরেছেন তাদের দাবির যৌক্তিকতা। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল ইনস্টলমেন্ট সরকারের হাতে রয়েছে, তারপরেও কেন এই কালো অধ্যাদেশ তৈরি করা হচ্ছে? এই নারী বান্ধব না, এই আইনটা নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই আইন যতদিন ছিল না, ততদিন আপনারা এসেছেন, কর্ম পরিবেশের কি ক্ষতি হয়েছে? সমাবেশ শেষে অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। এ সময় দুই উপদেষ্টা চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আমরা বলছি এটা দেখব, আমরা ওটা দেখে পরে প্রপার তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন যে কমিটি রিভিউ একটা সচিবকে একটা কমিটি করেছে। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে, কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। কর্মচারী নেতারা বলছেন, কিছু ধারা নয় পুরো অধ্যাদেশ বাতিল চান তারা। আইন বাতিল না করা হলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে, এটা স্থিমিত করার অথবা দুর্বল করার কোনো সুযোগ নাই। জীবনে জেল খেটেছি, চাকরি হারাইছি, যদি চাকরি আবারও যায়, জেলে যদি আবারও যেতে হয়, সচিবালয় থেকে আপনাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। ঈদের কারণে 4 থেকে 15 জুন আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আর শীর্ষ ধনীদের কাছ থেকে বেশি কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। যেটা আমরা মনে করি যে আমাদের যে ডিজিটাল ইকোনমি, সেই ইকোনমি প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের উদ্যোগে বেকারত্ব দূর হবে কিনা তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল, সেটি এই ধরনের নীতি গ্রহণ করা হয়নি। তিনি বলেন, এই বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। কালো টাকা সাদা করার যে সুযোগ ও রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতার সমালোচনা করেছে এনসিপি। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়েও সন্তুষ্ট নয় দলটি। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়ে, সেটা 1.7% হয়েছে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সেই বরাদ্দ বৃদ্ধি হয়নি। কর আরোপের ক্ষেত্রেও গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা হোক। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই। তবে জুলাই যোদ্ধাদের জন্য বাজেটের বরাদ্দে খুশি এনসিপি। এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে 1 জুলাই 2025 তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 এবং তদূর্ধ্ব থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা, পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি
বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী, পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সবশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ধিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 1100 কোটি টাকা লুটপাটের অভিযোগে শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 38 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। দুদকের আবেদনে শেখ হাসিনার আরেক উপদেষ্টা তারেক সিদ্দিক, শিকদার গ্রুপের বিপুল পরিমাণের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আর মঙ্গলবার 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে রাজধানীতে 18-20 তলা ভবন সহ শিকদার গ্রুপের 100 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দক্ষিণ সিটির মেয়র পদে শপথের দাবিতে টানা 18 দিন ধরে চলা আন্দোলন ঈদের কারণে সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। তবে এই সময় শপথের উদ্যোগ নেওয়া না হলে ভোটারদের সাথে নিয়ে শপথ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। বলেছেন, সামান্য মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যে টালবাহানা করা হচ্ছে তাতে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। নগর ভবনের সামনের সড়ক থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা 18 দিন ধরে চলছে ইশরাক হোসেনের সমর্থকদের এই আন্দোলন। রাজপথের পাশাপাশি লড়েছেন আইনিভাবেও। হাইকোর্ট থেকে আপিল বিভাগ, দূর হয়েছে সব আইনি জটিলতাও, কিন্তু ডাক পড়েনি শপথের। এ নিয়ে ক্ষুব্ধ ইশরাক সমর্থকরা। আদালতের রায় হওয়ার পরও এই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়া হয়নি। জামায়াতের মতো কিছু দলের সাথে ষড়যন্ত্র করে ওনাকে এই নগর ভবনের শপথ থেকে বঞ্চিত রেখেছেন। গেল 18 দিনের আন্দোলনে তালা ঝুলেছে নগর ভবনের মূল ফটক সহ সব প্রবেশপথে। ফলে বন্ধ হয়ে যায় সকল নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। অবিলম্বে ইশরাক হোসেনকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে স্বাভাবিক নাগরিক সেবা স্বাভাবিক করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যে ফেসিবাদের যে রোশনল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু আমরা আজকেও মনে হয় যে ফেসিবাদের দুর্গন্ধ এই সরকারের মধ্যে ছড়ায় রয়েছে। মঙ্গলবার দুপুরে কর্মী সমর্থকদের সাথে এসে যোগ দেন ইশরাক হোসেন। বলেন, শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করে সরকার আদালত অবমাননা করছে। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঈদ সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় কিছুদিন আন্দোলন বিরতি দেওয়ার কথা বলেন ইশরাক হোসেন। আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের পক্ষ থেকেও 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে যাদের অবিলম্বে পদত্যাগ চাই, যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকেলে পালং মডেল থানা পালংবাজার এলাকায় ঘটনা, উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সকালে জেলার ছাত্রদলের 35 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে আহ্বায়ক আর কলেজ শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক সোহেল তালুকদারকে সদস্য সচিব করা হয়। এতে জাকির ও সোহেল গ্রুপ আনন্দ মিছিল বের করে, অপরপক্ষ বিক্ষোভ করে। মিছিল দুটি মুখোমুখি অবস্থানে পৌঁছে এই ঘটনায় পুরো শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঈদের আরো 4 দিন বাকি থাকতেই রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কুরবানির পশু। দাম কিছুটা স্থিতিশীল, তবে হাটগুলোতে ক্রেতার সংখ্যা খুবই কম। বৃহস্পতিবার দুপুর থেকে হাট জমে উঠবে বলে আশা করছেন পাইকাররা। প্রচণ্ড গরমে কেউ তার পালিত পশুর গায়ে পানি ঢালছেন, কেউ বা শ্যাম্পু দিয়ে করাচ্ছেন গোসল। সকলেরই আশা তার গরুটিই হবে হাট সেরা। গাবতলী পশুর হাটে অন্যান্য বছরের তুলনায় এবার গরুর আমদানি অনেকটাই বেশি। তবে ঈদের আরও 4 দিন হাতে থাকায় ছুটোছুটি কিংবা মূলোমূলি ছিল অনেকটাই কম।
এই পশুর হাটে রয়েছে সব ধরনের গরুই। বড় গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 10 থেকে 12 লাখ টাকা, আর মাঝারিগুলো বলছে 3 থেকে 7 লাখ টাকা। এসবের বিপরীতে রয়েছে হাজার হাজার ছোট আকারের গরু, যেগুলোর দাম চাওয়া হচ্ছে 75,000 থেকে 1,30,000 পর্যন্ত। বিক্রি হয়েছে 2টা, মোটামুটি আছে এখন 21টা। দাম খুব একটা খারাপ না, মোটামুটি ভালো আর কি। এখনো তো বাজারে মানুষের সেরকম ক্রেতার আনাগোনা দেখছি না, এখন দেখা যাক, ভালো কিছু আশা করছি। দাম দর হইতেছে, দেখতেছি বাজার কালকে ছাড়বো আর কি, বা আজকে ছাড়বো। ঢাকা আসবো, ঢাকায় কোনো কাস্টমার নেই, ঢাকায় কে যেন আসবো, একেবারে 4 দিন আয় 4 দিন বসে থেকে খাওয়ার টাকাও নেই এখন বর্তমানে। হাটে বাজার পরিস্থিতি বুঝতে এসেছিলেন অনেকেই। ছোট গরুর দাম কিছুটা বেশি চাওয়া হলেও তা কমে যাবে বলে আশা ক্রেতাদের। গরু কিনলো এটা 1,55,000। কত আশা করছিলেন? এটা আশা করছিলাম 1,30,000-1,35,000 এরকম। বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব বিরক্ত করতেছে, গরু দেখবো এর জন্য বাচ্চাদের জন্য কিনলাম। আলহামদুলিল্লাহ নিয়ে নিব আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, কেমন দেখলেন? দেখছি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বড় গরুর দাম একটু ছাড়তেছে না এখন আর কি, আবার বড় না হলে হইতেছে না, একটু বড় নিব আর কি। আশা করা যায় ভালোই হবে, খারাপ হবে। শুধু বিভিন্ন আকারের গরুই নয়, এই হাটে রয়েছে উট, যার দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা। একই সাথে রয়েছে ছাগল, হাটে যেগুলোর দাম চাওয়া হচ্ছে 10 থেকে 25,000 টাকা পর্যন্ত। তবে কোরবানির পশু যাই হোক না কেন, প্রতিটি পশুর ক্ষেত্রেই পাইকাররা দাম হাঁকাচ্ছেন আকাশ ছোঁয়া। তাই হাটে আসার আগে ক্রেতাদের নিতে হবে দামাদামির প্রস্তুতি। রাজধানীর হাজারীবাগ হাটেও পশু এসেছে বেশ, কিন্তু নেই ক্রেতা। অল্প কিছু পশু বিক্রি হলেও ব্যাপারীদের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে বৃষ্টির আতঙ্ক। 3,10,000। 3,10,000 চেয়েছেন, এখন পর্যন্ত ক্রেতারা কত বলেছে? 2,35,000 পর্যন্ত গেছে। দাম এখনো ছাড়তেছে না আর কি, ওরাও ভাবতেছে ক্রেতার 2-1 দিন পরে আসবে, এই অনুযায়ী আর কি একটু বাইরে চাইতেছে আর কি। ঈদের 2 দিন আগে থেকে হাট জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উদযাপনের শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পানে ছুটছেন অনেকে। এই যাত্রার 4র্থ দিনে ভোর থেকে যাত্রী চাপ বাড়তে থাকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। দিনের শুরুতে ভোর 4টায় প্রথম ট্রেন ছেড়ে যায়, আর এরপর সকাল 9টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একে একে 10টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস খানিকটা বিলম্বে ছাড়লেও বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছাড়ে। যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিটহীন কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আর ভোগান্তিহীন ঈদ যাত্রায় যাত্রীরা বেশ খুশি। গ্রামের বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে অনেক দিন যাবত দেখা হয় না, তাদের সাথে দেখা করব, এর থেকে বড় আনন্দ আর কি আছে। 6 জন আমরা বসছি 3টা বগিতে, টিকিট পাওয়া খুবই ভোগান্তির অবস্থা। বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের সাথে ঈদ করবো, এটাই। যানজট নেই, আশা করে যাই আমরা সুস্থ মতো বাড়ি ফিরে যাব। পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এআই প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব। নজরদারিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ড্রোন। নিবন্ধনহীনদের ঠেকাতে ব্যাপক কড়াকড়ি মক্কা ও মদিনার প্রবেশ পথগুলোতে। এছাড়াও স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন। বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মহান আল্লাহর দরবারে হাজির বান্দা পবিত্র হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে এরই মধ্যে 15 লাখের মতো মানুষ পৌঁছেছে সৌদি আরবের পুণ্যভূমিতে। বেশিরভাগ আকাশপথে গেলেও স্থলপথে 66,000 ও সমুদ্রপথে 5,000-এর মতো মানুষ গিয়েছে হজ পালনে। সাধারণত সড়ক পথেই নিবন্ধনহীন অনেকে প্রবেশের চেষ্টা করে মক্কায়, তাই ব্যাপক কড়াকড়ির ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন রুটে। এ পর্যন্ত অনুমোদনহীন 2,69,600 মানুষের প্রবেশ ঠেকিয়েছে সৌদির নিরাপত্তা বিভাগ। 23,000-এর বেশি মানুষকে এরই মধ্যে নিয়ম লঙ্ঘনের দায়ে সাজা দেয়া হয়েছে। 4 শতাধিক হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। অবৈধদের ঠেকাতে নানা সাজার পাশাপাশি $5,000 পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ 4 শতাধিক ভুয়া অফিস ও ব্যক্তি শনাক্ত করে তাদের লাইসেন্স বাতিল করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিবন্ধন ছাড়াই মক্কায় প্রবেশের চেষ্টা করেছে অনেকে। চেকপয়েন্টে এমন 2,69,600-এর বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারির জন্য এবার প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করেছে সৌদি প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি। 24 ঘন্টা পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ টিম। ইন্টারনেট নেটওয়ার্ক কভারেজের আওতায় আনা হয়েছে মক্কা ও মদিনার 99% বেশি এলাকা।
এবছর হাজিদের স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন। হিট স্ট্রোক, সানস্ট্রোকের মতো শারীরিক সমস্যার পাশাপাশি সম্ভাব্য বৃষ্টির কথাও বিবেচনা করা হয়েছে। আর্দ্রতার জন্য বিশেষ ফ্যান ও পরিবেশ শীতল রাখতে নতুন করে 10,000 গাছ লাগানো হয়েছে। মুসল্লিদের জন্য শয্যা সংখ্যার ধারণ ক্ষমতা 60% বাড়িয়েছে কর্তৃপক্ষ। মিনায় 3টি ফিল্ড হাসপাতাল ও 200 শয্যা বিশিষ্ট নতুন একটি হাসপাতাল তৈরি করা হয়েছে। হজের 5 দিনব্যাপী আনুষ্ঠানিকতার প্রথম দিন আগামীকাল। তবে বরাবরের মতো প্রায় 1 মাস আগে থেকেই জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন সবাই।